The larger the animal, the greater the significance of the gravity. The smaller an animal, the more is ruled by the surface force. আর যে অ্যানিমেলটা যত বড় বড় অ্যানিমেলের ক্ষেত্রে in case of larger animal the gravity will act on that particular animal, but in case of smaller animal not gravity but the surface tension of a particular medium in which the animal strives. যেমন ধরো in this particular figure তোমরা দেখতে পাচ্ছ একটা হাতি, একটা এলিফ্যান্ট and একটা ইনসেক্ট, দুটোই কিন্তু মানে এখানে একটা সারফেসের উপর দাঁড়িয়ে আছে। এলিফ্যান্ট ইজ স্ট্যান্ডিং অন দ্য ল্যান্ড or hard surface, but the insect that is there in a medium of aqueous medium, suppose in water. Therefore, in case of that particular insect or second category, that is in case of this particular insect, লেগ গুলো দেখো কি পজিশনে আছে এবং জলটাকে কিভাবে ধরে রেখেছে। তোমাদের এইরকম ইনসেক্ট কখনো দেখেছো? মানে বা তুমি দেখবে স্পাইডারকে জলের মধ্যে ফেললে কিরকম হয়, তোমরা দেখেছো? হ্যাঁ স্যার। দে আর নট সাবমার্জড, তারা কিন্তু জলে ভিজে যাবে না বা পাতা জলে ডুবে যাবে না। Some of the insects they are so adapted that they can move through the water very efficiently due to their particular body size and not only their size, their particular orientation of an organ or their, that means their legs or wings orientation, they are oriented in such a way so that they can very smoothly move through the water. In this particular figure দেখো কি বলছে, number B, the small water spider is less bothered by gravity. In its diminutive world, surface force become more significant as it stands on the water subject by surface tension. What is surface tension জানো? আর what is example বলতে হবে? যেমন ধরো তোমরা পিপেট দেখেছো তো, বাচ্চার পিপেট, বাচ্চার পিপেট দেখেছো তো? এনি টাইপ অফ পিপেট দেখেছো? কাছের যে পিপেট গুলো যে ড্রপ দেয় সেগুলো দেখেছো তো? হ্যাঁ স্যার। আরে হ্যাঁ, এবার যেটা দেখবে তোমরা যে তোমরা যদি নোটিস করে দেখবে যে when you drop a particular liquid from that dropper, to the surface tension of the water, এগুলো নিজের মধ্যে একটা আপনার কথা কথাগুলো কেটে কেটে যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে না। the relationship যেমন স্যার কিছু শোনাই যায়নি কিছু। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে না। এখন যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। কোন জায়গা থেকে বলছো? পিপেট। স্যার পিপেটে ওটা শোনা যায়নি। ও পিপেটে কথার জন্য আচ্ছা আমি বললাম যে ধরো একটা এনি ড্রপার আর পিপেট যেগুলো আছে, যখন শুনতে পাবো না আমাকে বলবে যে স্যার শুনতে পাচ্ছি না, তাহলে তো আমি বুঝতে পারবো। এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আমি বললাম যে ধরো একটা পিপেট বা ড্রপার থেকে তোমরা একটা ড্রপ বাই ড্রপ করে একটা লিকুইড ফেলছো, তো দেখবে যখন ড্রপটা পড়ে
অনেক সময় সেই ড্রপটা পিপেটের মধ্যে কিন্তু হ্যাং করে, কিছুটা ঝুলে থাকে, তাই তো? পিপেট থেকে বেরোবে না ঢুকবে, বা কোনো একটা ট্যাপ কল থেকে যখন জল ড্রপার করবে খুব ধীরে ধীরে, তুমি যদি ওটাকে স্লো মোশন ক্যামেরায় তুমি যদি ওটাকে ছুটে তোলো, তাহলে বুঝতে পারো স্লো মোশনে দেখলে যে জলটা একবারে পড়ে যায় না, জলটা পড়ার আগে কিছুক্ষণ ঝুলতে থাকে, তাই তো? লক্ষ্য করে দেখবে। This is the property of water surface tension or surface tension of the water. Due to that property, this particular insect being smaller in size, is adapted that it can easily move through the water. এর কোনো বডি পার্ট কিন্তু জলে ভিজে যায়, ঠিক আছে? জাস্ট ওয়াটারের উপর দিয়ে ওদিকে বেরাচ্ছে, ইউটিলাইজ করছে সারফেস টেনশন অফ দ্য ওয়াটার। মানে এখানে ওদের সাপেক্ষে ওদের বডি ওয়েটের রিলেটিভে দ্য সারফেস টেনশন ইজ ভেরি হাই, যে জলে পা ডুবে যাচ্ছে না। বুঝা গেল? হ্যাঁ স্যার। Then the relationships among the length, area and volume. Length, area and volume তিনটার মধ্যে কি রিলেশন আছে? If shape remains constant, এবার ধরো শেপ যদি কনস্ট্যান্ট থাকে, শেপ কনস্ট্যান্ট মানে জিনিসটা একই রকম। যেমন ধরো চায়ের কাপ, ছোট চায়ের কাপ, মাঝারি চায়ের কাপ, বড় মগ, কফি মাগ, their shape remains same but their size changes, সাইজটা শুধু চেঞ্জ হচ্ছে। The relationship among length, surface area, volume and mass change, তাহলে কিন্তু শেপ যদি একই থাকে কিন্তু সারফেস এরিয়া বডি যদি সাইজ যদি চেঞ্জ হয়, দেন সারফেস এরিয়া চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে, মাস কিন্তু চেঞ্জ হবে। ফর এক্সাম্পল দেখো, একটা কিউব ধরো, একটা কিউব মানে ধরো লুডোর যে যেটা কিউবটা থাকে সেটা, যেটাতে ওই কি বলে ওটাকে, লুডোর ছক্কা যেটাকে বলে। সো take that for an example. A cube, for instance, that is doubled in length and then doubled again is accompanied by larger proportional change in its surface and volume. বুঝা গেল? ধরো একটা কিউব, যে কোনো একটা কিউব স্মলার ইন সাইজ, তুমি সেটাকে তার লেন্থটাকে তুমি কি অ্যাজ ইট ইজ এ কিউব, তার প্রত্যেকটা মানে কি বলবো লেন্থ ব্রেডথ এন্ড উইডথ সেম, ধরো 1 আর ধরো 2 বাই 2 বাই 2, 2 ইনটু 2 ইনটু 2, তাহলে এবার ধরো তুমি এটা লেন্থটাকে ডাবল করবে, এদিকে 2 বাড়ালে মানে ব্রেডথ যেটা সেটাও 2 বাড়লে, উইডথটাও 2 বাড়বে, তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে, এটা সাইজে বড় হয়ে যাবে। সো তুমি একটা প্যারামিটার যদি চেঞ্জ করো, শুধু ধরো লেন্থটা চেঞ্জ করলে, তাহলে কি হবে, সাইজে বড় হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, তো কিউব সলভ করার ওদের থেকে বড় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, জাস্ট তুমি যে কোনো একটা লেন্থ যদি বাড়িয়ে দাও, ধরো 2 সেন্টিমিটার লেন্থ ছিল, তুমি এখানে 2.5 সেন্টিমিটার করলে পরেরটা, তাহলে কি হলো, ওভারঅল তার সারফেস এরিয়াটা বেড়ে গেল, ওভারঅল সাইজ বেড়ে গেল, তাই না? সেই জন্য বলতে দেখো, thus as length doubles and redoubles, প্রথমে তুমি দ্বিগুণ করলে, তারপর 4 গুণ করলে, 4 টাইমস করলে, its edge length increases by first 2 and then 4, প্রথমে দ্বিগুণ হলো, তারপর তারও ডাবল, 2 এর ডাবল, প্রথমে হলো 2 মানে যা ছিল তার ডাবল, 2 ছিল 2 এর ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8, এইভাবে হলো। However, the total surface area of its faces overall সবগুলো increases by the factor of 4 and 16. যদি তুমি সারফেস এরিয়া বলো, তাহলে এরিয়া কত হচ্ছে, এরিয়ার ফর্মুলা কি, ধরো একটা স্কয়ারের এরিয়া তুমি বের করো, কি হবে, লেন্থ ইনটু ব্রেডথ, তাই তো, এল ইনটু বি, তাহলে 2 করে 4 ডাবল করে দিয়েছো অলরেডি, 2টা 4 হয়ে গেছে, আবার 2 ছিল 4 হয়ে গেছে, তো 4 ইনটু 4 16, বললে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মানে যেহেতু এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু ব্রেডথ, এল ইনটু বি,
তাহলে প্রথমে ধরো ছিল 2 ইন্টু 2, তাহলে তার এরিয়া কত ছিল 4। এবার সেটা থেকে তুমি ডাবল করে দিচ্ছ, 2টা ডাবল হয়ে গেছে 4, লেন্থ হয়ে লেন্থ 4, আর দেন 2 কত 4 ইন্টু, তাহলে ফর্মুলা কি কিউবিক মিলিমিটার বা কিউবিক সেন্টিমিটার যেটা আমরা ইউনিট ইউজ করি, তার মানে এই ক্ষেত্রে কত হবে 4 ইন্টু 4 ইন্টু 4 is 64. So the cube's volume increases even faster space by factor of 8 and 64. যদি 2 থাকে, তুমি যদি ডবল করে থাকো, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 তুমি যদি বাড়িয়ে দাও, তাহলে সেটা কত হলো 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, আর যেটা হচ্ছে 4 গুণ যদি বাড়িয়ে দাও, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, that is 4 into 4 16, 16 into 4 64. Thus the shape of the cube stays constant, তাহলে দেখো shape কিন্তু constant থাকে, but because it is larger, the biggest cube encloses relatively more volume or unit of surface area than does the smallest cube. Clear? আর কোনো নাও সারফেস এরিয়া, এগুলো কিন্তু সব কিন্তু সাইজের মধ্যে আসছে। টোটাল সাইজ হেডিং এর মধ্যে কিন্তু প্রথমে এলো হচ্ছে এটা সাইজের মধ্যে, প্রথমে সাইজের মধ্যে প্রথমে এলো হচ্ছে রিলেশনশিপ এবং লেন্থ এরিয়া ভলিউম, দেন সারফেস এরিয়া। ভেরি ইম্পর্টেন্ট, সারফেস এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ একটু পরেই বুঝতে হবে যার যত সারফেস এরিয়া বেশি বডি সে তত বেশি হিট লস করে। যে অ্যানিমেল যত সারফেস এরিয়া বেশি সে তত বেশি হিট লস করে। এবার এটা হওয়ার পিছনে মানে কারণটা কি এবং হিট লস করার ফলে কি হয় সেটা আমরা পরে দেখলে বুঝতে পারবো। So surface area is one of the important factor in biological design. Small animals operate at a higher metabolic rate. প্রথম লাইনটাই দেখো ভেরি ইম্পর্টেন্ট, স্মল অ্যানিমেলস অপারেট এট হায়ার মেটাবলিক রেট। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যারা ছোট ছোট অ্যানিমেল সাইজে ছোট তাদের মেটাবলিক রেটটা বেশি। ফর এক্সাম্পল বার্ডস, জানো তো বার্ডসের মেটাবলিক রেট বেশি, সেই জন্য হার্ট বিটও বেশি, এদের ব্লাড প্রেশার যদি মাপো সেটা অনেক বেশি। শ্রিউ, গিনিপিগ, র্যাবিট এদের মেটাবলিক রেট বেশি, জানো তো এগুলো নাকি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি? শোনা যাচ্ছে। শোনো একটু করে এখন বুঝতে পারছি। সে সবসময় মনে রাখবে যে স্মলার যে অ্যানিমেলগুলো আছে সাবজেক্টের স্মল, তাদের মেটাবলিক রেটটা বেশি হয়। তো মেটাবলিক রেট বেশি হওয়া মানে হচ্ছে কিন্তু তার লাইফ এক্সপেক্টেন্সিটা কম হয়, সেই জন্য সাইজে ছোট অ্যানিমেলরা বেশি দিন বাঁচে না। উল্টোটা ভাবে বা সাইজে বড় অ্যানিমেল যেমন এলিফ্যান্ট, যেমন ব্লু হোয়েল, এরা অনেক বছর বাঁচে। কিন্তু why? Because their metabolic rate is slow. As the metabolic rate is slow, the body needs to produce less energy in that particular animals, so they can live longer. অনেক কচ্ছপ, বড় বড় যে টার্টেল গুলো হয়, সি টার্টেল যেটাকে বলা হয়, হিউজ, বহু বছর বাঁচে, 500 বছর, 700 বছর, 800 বছর অব্দি বাঁচে। জায়ান্ট, ওরা বিরাট বিরাট, কিন্তু only due to the factor that they can operate at a lower metabolic rate. But in case of small animals, they can operate at higher metabolic rates. As they have to operate at higher metabolic rates, they must consume more oxygen to meet their energy demands and maintain necessary level of body temperature. তাহলে small animal যেগুলো আছে দেখতে তাদেরকে কিন্তু প্রচুর comparatively they have to consume more and more energy. And কোথা থেকে নিতে পারে? From which? From their food. From their food stuff. Even if they are small animal, they can continuously in relation to their body, তারা কিন্তু continuously খেতে থাকবে। তুমি যদি লক্ষ্য করো, একটা ইঁদুরকে যদি দেখো বা একটা রাবিশকে যদি দেখো, তুমি যা খাবার দেবে কন্টিনিউয়াসলি কিন্তু খেতে থাকবে। তোমার মনে হবে যে সামান্য, তোমার সাপেক্ষে হয়তো খুব সামান্য সেটা,
কিন্তু এই ইঁদুরটার সাপেক্ষে কিন্তু প্রচুর। তোমরা একটা মাউস নিয়ে, হোয়াইট মাউস নিয়ে খাতার মধ্যে ভরে উপরে ছোলা দিয়ে দিও, অনেকগুলো ছোলা দিয়ে দিও, দেখবে পরের দিন পুরোটা শেষ। মানে ওই পার্টিকুলার রেশিওতে তুমি যদি আমাদেরকে খাবার দাও, তাহলে আমরা মানে মরেই গিয়ে খাবার খেতে দেবে। তো only due to the factor that they has a higher metabolic rate, they have to maintain their core body temperature, and because they have more surface area than that of us, আমাদের যে সারফেস এরিয়া, আমাদের তার থেকে কিন্তু ওদের সারফেস এরিয়াটা বেশি, and due to which as they have larger surface area, they lose their core body temperature very rapidly, and that is why to maintain their core body temperature they have to consume very efficiently, খুব মানে অনেকটা খেতে হবে, প্রচুর বারে বারে খেতে হবে। এই জন্য বলে দেখো, this is partly due to the fact that heat loss is proportional to surface area. The green color করে দিয়েছি, that means this line is very important, আর blue color green color যে লাইন গুলো আছে সেটা কিন্তু মেইন লাইন। This is partly due to the fact that heat loss is proportional to surface area, whereas heat generation is proportional to volume. আমরা উত্তরটা বুঝতে পারছো? হাতির ক্ষেত্রে হাতিও প্রচুর খাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে হিট লসটা কম হচ্ছে, বিকজ দে আর বিগার ইন সাইজ। তাদের ক্ষেত্রে হিট লসটা অনেক কম, দ্যাট ইজ বিকজ হিট জেনারেশন ইজ প্রপোর্শনাল টু ভলিউম। তাদের ভলিউম যেহেতু অনেক বেশি, তাদের হিটটা অনেক বেশি জেনারেট করবে, এবং হিটটা জেনারেট যেহেতু বেশি করবে, হিট লসটা অনেক কম হবে। A small animal has more surface area in relation to its volume than does larger animal. A small animal has more surface area in relation to its volume than a larger animal does. মানে একটা ইঁদুরের ক্ষেত্রে, আমার কথাগুলো শোনাচ্ছি তো? হ্যাঁ স্যার। For example, in case of a rat or rabbit, their surface area is larger in relation to its volume than us. মানে ধরো ইঁদুরের যে সারফেস এরিয়া, সেটা সেই ইঁদুরেরই ভলিউমের তুলনায় অনেকটা বেশি। এবার তুমি আমাদেরটা ভাবো, আমাদের যে সারফেস এরিয়া আমাদের ভলিউমের তুলনায় যা হবে, ইঁদুরের সেটা অনেক বেশি। এবার এই এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ইফ এ শ্রিউ মনে হচ্ছে একটা ওই স্যার আবার শোনা যাচ্ছে না। যারা ফোন এলো তো এখন মনে হচ্ছে। হ্যাঁ স্যার, সিউ মানে কি বললেন এটা শুনতে পেলাম না। বললাম শ্রিউ একটা অ্যানিমাল, হ্যাঁ, স্মল অ্যানিমাল, লাইক ধরো কি বলবো, ওই গিনিপিগ, র্যাবিট এরকম টাইপের, ভেরি স্মল ম্যামাল। নাও ইট ইজ অডিবল? হ্যাঁ স্যার। If a shrew were forced to slow its weight specific metabolic rate to that of a human, এবার যদি একটা শ্রিউয়ের মানে সেরকম ছোট্ট একটা অ্যানিমাল, ছোট্ট একটা ম্যামাল, ছোট্ট মানে তুমি একবারে তুলে নিতে পারবে, সেই ম্যামালটার তুমি যদি বলো যে তার মেটাবলিক রেটটাকে কমিয়ে আনতে হবে, তার মতো আমাদের মেটাবলিক রেট কত, যদি তুমি হার্ট বিট হিসেবে ধরো তাহলে 72 বিটস পার মিনিট। যদি তুমি হার্ট বিটটা বলো, আচ্ছা, তাহলে কি করতে হবে? It would need an insulation of fur at least 25 centimeter thick to keep warm. বুঝছো? 25 সেন্টিমিটার thick ফার দিতে হবে ওই অ্যানিমেলটার উপর, গায়ের উপর। 25 সেন্টিমিটার মানে 30 সেন্টিমিটার করে 1 ফিট হতো, 1 ফুটের থেকে 5 সেন্টিমিটার কম। এইরকম ঠিক কোন একটা মোটা ফার তুমি যদি অ্যানিমেলটার উপর গায়ে দাও, তবেই সে আমাদের মতো তার হার্টবিট কমিয়ে আনতে পারবে। বুঝতে পারছো তাদের হার্টবিট কতটা বেশি হয়? এটা কিন্তু খুব কনসেপ্টুয়াল জিনিস, বুঝে নেবে একবারে, মাস করলে জিজ্ঞেস করবে। নাও ভলিউম এন্ড মাস,
When a solid object increases in volume, its mass increases proportionally. Very straightforward relationship. যদি ভলিউম বাড়ছে মাসের রিলেশন, মানে মাস বাড়লে ভলিউম বাড়বে, ভলিউম বাড়া মানে মাস বাড়বেই। In terrestrial vertebrates, the mass of the body is borne by the limbs, and the strength of the limbs is proportional to the cross-sectional area. এবার তুমি বুঝতে পারছো যে টেরেস্ট্রিয়াল ভার্টিব্রেট যারা, মানে আমরা যারা আছি, তাদের হচ্ছে মাস অফ দ্য বডি বোন বাই দ্য লিম্বস। আমাদের যে যার বডিতে, ধরো যার বডি ওজন 100 কেজি আর যার বডির ওজন 60 কেজি, তার মানে কি 40 কেজি ডিফারেন্স। তাহলে যার ওজন, যার মানে বডি মাস 100 কেজি, দ্যাট মিনস দে হ্যাভ মোর স্ট্রঙ্গার লিম্বস, তাই তো? কি করে বুঝবে সেটা? কিন্তু ক্রস সেকশন এনি লিম্ব, any limb মানে বা any bone, then you can see the cross sectional area of that particular bone is larger. এই জন্য দেখবে যারা বড় বড় অ্যানিমাল, তাদের হাড়গুলো অনেক বেশি বেশি মোটা হয় এবং ভারী হয়। নট অনলি মোটা, but it is huge and robust. For example, tiger, lion, and then elephant. এলিফ্যান্টের পায়ের মানে তুমি ক্রস সেকশনটা দেখো, it is huge. মানে ক্রস সেকশন কম্পেয়ার টু দ্য হিউম্যান অর আদার স্মলার অ্যানিমাল। তুমি একটা ইঁদুরের সাইজের সঙ্গে, ঠিক আছে, তুমি একটা ইঁদুরের সাইজের সঙ্গে তার ক্রস সেকশন, বোনের ক্রস সেকশন যত না হবে রেশিও, একটা এলিফ্যান্টের কিন্তু তার বডির ভলিউমের সাথে তার ক্রস সেকশন, বোনের ক্রস সেকশন অনেক বেশি হবে, ডিউ টু দেয়ার ম্যাসিভ সাইজ। Change in body size, however, sets up a potential mismatch between body mass and cross-sectional limb area. Mass increases faster than surface area when size increases. এই লাইনটা ভালো করে পড়ো, লাস্ট পয়েন্টটা। Change in body size, however, sets up a potential mismatch between body mass and cross-sectional limb area. তারপরটা দেখো, mass increases faster than surface area. সাইজ যদি তুমি বাড়াও, তাহলে সারফেস এরিয়া যতটা বেশি বাড়বে তার থেকে মাস বাড়বে। এবার আবার সেই এক্সাম্পলটা ধরে রাখি, তাহলে কি বলছে, সাইজ যদি বাড়ে, ধরো ইন কেস অফ, তুমি জব করো হচ্ছে ইন কেস অফ শিউ এন্ড এলিফ্যান্ট, এই দুটোর মধ্যে কম্পারিজন করো। when size increases, সাইজ বাড়ছে, কারণ এলিফ্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে, মাস ইনক্রিজেস ফাস্টার, এলিফ্যান্টের ক্ষেত্রে মাসটা বেশি হচ্ছে, দেন সারফেস এরিয়া, সারফেস এরিয়া যত না বাড়ছে তার থেকে মাস বেশি বাড়ছে। কিন্তু শিউয়ের ক্ষেত্রে বা র্যাটের ক্ষেত্রে বা র্যাবিটের ক্ষেত্রে ছোট থেকে যত সাইজে বড় হচ্ছে তার সারফেস এরিয়া বাড়ছে, সেই তুলনায় কিন্তু মাসটা কম বাড়ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? যেমন ধরো তুমি নিজেরটাই চিন্তা করো, তোমার নিজের কথাই চিন্তা করো, ধরো তুমি, তোমরা তোমরা যখন ছোট ছিলে, তোমাদের যা মাস ছিল, ধরো তোমাদের যখন 10 বছর, তোমাদের যখন 5 বছর বয়স, তখন তোমাদের ওজন তখন সাপোজ 20 কেজি। এবার তোমাদের বয়স এখন ধরো 21 বা 22, তোমাদের এখন যত না মাস বেড়েছে, বডি মাস যত বেড়েছে, সারফেস এরিয়া কিন্তু তত বাড়েনি, টোটাল বডি সারফেস এরিয়া কিন্তু অতটা বাড়েনি। এবার তুমি একই জিনিসকে কম্পেয়ার করো একটা র‍্যাবিটের মধ্যে। র‍্যাবিট যখন ছোট ছিল, জন্মের পর তার যা মাস ছিল, বডি মাস, সে যখন অ্যাডাল্ট হয়ে গেল, তার কিন্তু বডি মাস যতটা বাড়লো কিন্তু সারফেস এরিয়া কিন্তু অনেকটা বেশি বেড়েছে। সবসময় বলা হয় যে অ্যানিমেলরা ছোট সাইজে ছোট হয়, তাদের সারফেস এরিয়াটা অনেক বেশি কম্পেয়ার টু ইটস ভলিউম, আর লার্জার অ্যানিমেলের ক্ষেত্রে ভলিউমটা অনেক বেশি হয়, সারফেস এরিয়া কম্পারেটিভলি কম হয় সেই স্মল অ্যানিমেলের ক্ষেত্রে। দ্যাট ইজ ওয়াই স্মল অ্যানিমেল যারা, তারা সবসময় বেশি খায়, সবসময়তেই বেশি খায়, তাদের সারফেস এরিয়াটা কিন্তু অনেকটা বেশি। এইবার তুমি লক্ষ্য করবে, অনেক দেখবে যে যারা খেতে বেশি পারে, মানে দেখে মনে হবে খুব রোগা, হ্যাঁ, কিন্তু অনেক বেশি খেতে পারে। কেন হয়? ডিউ টু ইনক্রিজ ইন দ্য সারফেস এরিয়া, তাদের হিটটা লস হয়ে যাচ্ছে।
তো সারফেস এরিয়াটা খুব রোগা বডি যেহেতু তার ইনসুলেশন নেই, ফ্যাট ইনসুলেশন নেই, and as there is very less fat insulation, they can lose their body weight very rapidly, and that's why they need to consume more than a normal individual. Normal individual যাদের শরীরে অল্প স্বল্প বা মাঝারি ধরনের ফ্যাট আছে তাদের থেকে কিন্তু একজন রোগা ব্যক্তি অনেক বেশি পরিমাণ খেতে পারবে, একদম লিন স্কিনি যারা, কারণ তারা বেশি তাড়াতাড়ি বডিটা ওয়েট লস করছে। এটা তোমরা নিজেরা যদি লক্ষ্য করো, নিজের ফ্যামিলি যদি থাকে তোমরা নিজেরাই দেখতে পাবে। বোঝা গেল? এই স্লাইডটা বোঝা গেল? হ্যাঁ স্যার। না স্যার। Yes, sir. ওকে, এবার এক্সাম্পলটা দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। A tenfold increase in diameter, a tenfold increase in diameter, tenfold মানে 10 গুণ। A tenfold increase in diameter মানে হলো একটা কোনো একটা অবজেক্ট, কোনো একটা অ্যানিমাল, ধরো যে কোনো একটা এনি অবজেক্ট, তার ডায়ামিটার ধরো প্রথমে ছিল হচ্ছে 10 ধরো সেন্টিমিটার। তো tenfold increase মানে কত? tenfold increase মানে 10 গুণ বেশি। তাহলে তোমার 10 সেন্টিমিটার ছিল তার ডায়ামিটার, now you increase that 10 times, that means 10 into 10 100. Now the diameter of that object is 100 centimeter. So if you increase it from 10 to 100 centimeter, then 1000 fold increase in its mass. তাহলে তার মাস কতটা বাড়বে? 1000 টাইমস। মানে ওর যদি 10 সেন্টিমিটার যখন ছিল তখন যদি ওর মাস ছিল ধরো 50 কেজি, এই ধরো 50 গ্রাম, তাহলে তার 1000 টাইম কিন্তু মাস বেড়ে যাবে। 50 into 1000 মানে 50,000 গ্রাম, মানে 50 কেজি হয়ে যাবে। But only a 100-fold increase in the cross-sectional area. In the cross-sectional area যতটা ছিল only কিন্তু 100 টাইম বাড়বে। এর থেকে বোঝা গেল যে ভলিউম যত না বাড়ে তার থেকে সারফেস এরিয়াটা কিন্তু মানে সরি মাসটা কিন্তু অনেক বেশি বাড়বে। সেই জন্য এলিমেন্টের ক্ষেত্রে মাসটা বেশি বাড়বে, ছোট এলিমেন্টের যা মাস তাতে বড় এলিমেন্টের মাসটা অনেক বেশি বাড়বে, কিন্তু কম্পারেটিভলি তাদের হচ্ছে বডি সারফেস এরিয়া অনেক কম বাড়বে। If shape is unchanged without compensatory adjustment, weight bearing bones fall behind the mass gain scale. যদি compensatory adjustment না হয়, মানে সেই অনুযায়ী একটা অ্যানিমেলের যদি মাস কন্টিনিউয়াসলি বাড়তে থাকে তাহলে যেটা হয় সে বডি ক্যারি করার জন্য যে বোনগুলো থাকে সেগুলো কিন্তু ফল করে যাবে। এটা ভেরি কমন এক্সাম্পল হচ্ছে একটা মানুষ যখন আস্তে আস্তে হঠাৎ করে খুব মোটা হয়ে যায় কিছু বছরের গ্যাপে, মানে তুমি দেখেছিলে একজন যখন নর্মাল ছিল হয়তো 5 বছর পর দেখবে বিরাট একটা চেহারা হয়ে মোটা সোটা হয়ে বিরাট হয়ে গেছে। তাহলে কি বলেছে প্রিন্সিপালটা কি? ওয়েট বিয়ারিং বোনস ফল। তাহলে ওয়েট বিয়ারিং বোনের যা ক্যাপাসিটি ছিল দ্যাট ক্যাপাসিটি উইল বি রিচড এন্ড দ্য বাউন্ডারি ইজ এলিমিনেটেড। তাহলে কিন্তু সেই বাউন্ডারি কিন্তু সে পেরিয়ে গেছে। তাহলে কি হবে? তখনই কিন্তু হয় হচ্ছে যত হার্ট রিলেটেড প্রবলেমগুলো, আর্থ্রাইটিস, মহিলাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস আরো অনেক কারণ আছে, মেইনলি আর্থ্রাইটিস, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বেশি হয়। কেন বুঝতে হবে তো? মোটা হলে কেন এই হাঁটুতে ব্যথা হয়, বিভিন্ন বোনস কোমরে ব্যথা হয়, এগুলো কেন হয় বুঝতে পারছো তো? কেন একটা নর্মাল থেকে মোটা হলে বেশি হয়? ডিউ টু দিস পার্টিকুলার প্রিন্সিপল। এটা ইউনিভার্সাল প্রিন্সিপল, এটা সব অ্যানিমেলসের ক্ষেত্রে তাই হয়। তোমাকে সেই জন্য তুমি যদি খাও বেশি করে, তোমাকে তার মানে কিন্তু তোমার মনে রাখতে হবে তোমার লিম্বের সাইজও বাড়াতে হবে। সেই জন্যই বলে তুমি বেশি খাও, বেশি ব্যায়াম করো। খেলে কিন্তু লিম্বের সাইজ কিচ্ছু বাড়বে না, অনলি ফ্যাট বাড়বে। সেই জন্য তোমাকে মাসের মাস বাড়াতে হবে, আর মাসের মাস বাড়ালে অটোমেটিক বোন ডেনসিটি বাড়বে, কারণ ওই মাসেলটাকে ক্যারি করার জন্য অটোমেটিকলি হবে এবং ওভারঅল বডি ওয়েট বাড়বে। বডি বিল্ডার একটা মোটা লোক যার ওজন 100 কেজি, বিশাল মোটা একদম মানে ফ্যাটি চেহারা, আর একটা যে বডি বিল্ডার যার ওজন 100 কেজি, কে বেশি ফিট? দুজনেই তো বডি ওয়েট সেম, মানে মাস সেম, কিন্তু কে বেশি ফিট? Of course the body builder, because the adjustment in his body is perfect. সে সমস্ত কিছু ওয়েট বাড়ার, যেহেতু বডি ওয়েট বাড়িয়েছে, প্রচুর বেশি খায়, সেই জন্য ওইভাবে বডিটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে, and that is why he will not suffer from any type of arthritis related problems. সেই জন্য বলতে দেখো, for this reason bones of larger animals are relatively more massive and robust than the bones of small animals. ইঁদুরের পায়ের বোনের যা জোর
মানে ম্যাসিভ বা রোবাস্ট হবে, একটা হাতির কম্পারেটিভলি কিন্তু অনেক বেশি মজবুত বা রোবাস্ট হবে। This disproportionate increase in mass compared with surface area is the reason why gravity is more significant for larger animals than for small animals. এই একটাই কারণ ম্যাসিভ বোন ম্যাসিভ ভলিউমের জন্য কিন্তু লার্জার অ্যানিমেলদের ক্ষেত্রে গ্র্যাভিটি বেশি রিঅ্যাক্ট দেয় স্মল অ্যানিমেলস এর ক্ষেত্রে। যেমন ফর এক্সাম্পল একটা ছোট্ট একটা অ্যানিমেল ধরো মানে খুব সামান্য ছোট, কতটুকু বলবো, ধরো একটা ঠিক আছে, ওটাকে তুমি উপর থেকে নিচে ফেলো, মানে ধরো 5 ফিট উপর থেকে নিচে ফেলো, তার যত না তার উপর গ্র্যাভিটি অ্যাক্ট হবে, যদি তুমি ওই 5 ফিট উপর থেকে লাফ দাও তোমার উপর কিন্তু গ্র্যাভিটি বেশি ইফেক্ট হবে। সেই জন্য যাদের বড় চেহারা তারা যখন কোনো কারণে পা পিছলে বা কোনো কারণে যখন মাটিতে পড়ে তারা কিন্তু ব্যথাটা বেশি হয়। এবং এই জন্য বাচ্চারা পড়ে গেলে বাচ্চাদের কম ব্যথা লাগে। প্রত্যেকটা জিনিসের কিন্তু কারণ আছে। বাচ্চাটা যেভাবে পড়ে গেল তাহলে তোমার মনে হবে বিরাট ব্যথা পেল, কিন্তু কিছুই হয় না, হাত পা ধরে উঠে গেল। বিকজ দে আর স্মলার ইন সাইজ। আর একইভাবে তুমি যখন একটা আলপি মাটিতে পড়লেও তুমি তোমার ব্যথা বেশি লাগবে, অনলি ডিউ টু দিস পার্টিকুলার ফ্যাক্ট। ক্লিয়ার এখন অব্দি? Yes, sir. ওকে, নাও শেপ। এবার সাইজটা কমপ্লিট হয়ে যাবে, এবার শেপ, বডি শেপের সংকেতগুলো লিস্ট করতে হবে। To remain functionally balanced, an animal must have a design that can be altered in its length and area and mass, grow at different rates. As a result, an organism must have different shapes at different ages. এবার দেখো একটা অ্যানিমেল এই যে ব্যালেন্সটা মানে শেপের সাথে লেন্থ, এরিয়া, মাস সবটাকে ঠিকঠাক করে মেনটেন করার জন্য কিন্তু একটা অর্গানিজম, একটা ইন্ডিভিজুয়াল অ্যানিমেল কিন্তু এজের সাথে সাথে শেপের চেঞ্জ হয়। হিউম্যানের ক্ষেত্রে কি রকম হয় শেপটা হবে? একটা বাচ্চা যখন জন্ম হলো তখন যা বডি শেপ, আর অ্যাডাল্ট অ্যানিমেল অ্যাডাল্ট যখন হয়ে গেছে তার বডি শেপ কি একই থাকে? প্রপোর্শন কি মনে হয় তোমাদের বলো তো? কি মনে হয়, সেম থাকে না আলাদা হয়, চেঞ্জ হয়? চেঞ্জ হয় স্যার। এরকম কোথায় চেঞ্জটা হয়? So size তো শুধু মানে বড় হয় সবকিছু আর কি, হাত পা থেকে শুরু করে হার্ট আর না, বলছি প্রপোর্শনটা, বডির প্রপোর্শনটা কি বাচ্চা বাচ্চা জন্মানোর পর যা থাকে বড় অ্যাডাল্ট হয়ে গেলে কি একই থাকে? না এক তো থাকে না। কিন্তু সাইজ কিন্তু না, এটা কিন্তু বলছে শেপ। শেপ বলছে, শেপ মানে হচ্ছে প্রপোর্শনাল, বডি প্রপোর্শন কি একই থাকে না চেঞ্জ হয়? কি তোমার আইডিয়াটা চেঞ্জ হয়। এরকম কোন জায়গায় চেঞ্জ হয় সেটাই জিজ্ঞেস করছি। স্যার মুখের কোনো গঠনটা যেমন চেঞ্জ হয়। মুখের কথা মানে কোন স্পেশালি বলুন একটু খুলে। মেইন চেঞ্জটা সব আমার আগে চিন্তি চোখে পড়ে সেটা কোনটা? হাইট। একদম হ্যাঁ, আচ্ছা আপনি একটা বাচ্চা যখন হয় তখন ডিসপ্রপোর্শনাল শোনা যাচ্ছে? মানে মাথার সাপেক্ষে হ্যাঁ শোনাচ্ছে না? হ্যালো শোনাচ্ছে? এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে।
ঠিক আছে, এখন ঠিক আছে? হুম বললাম যে একটা বাচ্চা যখন জন্মায় তখন তার হেড রিজনটা অনেকটা বড় থাকে কম্পেয়ার টু ইটস লিম্বস এন্ড আদার বডি পার্টস। যত সে আস্তে আস্তে বড় হয় সেটা তত প্রপোর্শনেটলি সাইজ চলে আসে। মাথাটা একটা নির্দিষ্ট সাইজের হয়, ট্রাঙ্ক, নেক, তারপর ট্রাঙ্ক, তারপর লেগস, লিম্বস এন্ড আদার হ্যান্ডস পার্টস, ফিঙ্গার সব প্রপোর্শনেটলি সাইজে চলে আসে। এই যে এজ বাড়ার সঙ্গে সঙ্গে এই যে চেঞ্জেস ইন দা বডি পার্ট যেটা হয় এটাকে বলা হয় অ্যালোমেট্রি। Yeah, allometry. Allo means different. Allo reactivity যেমন পড়েছো, allozyme যেমন পড়েছো, allotype যেমন পড়েছো ইংরেজিতে, সেরকম হচ্ছে allometry. Metry means measure. তার মানে during its life cycle, the different portion of the body is changes in size from a disproportionate body shape to a proportionate body shape আসে। এই যে প্রপার্টিটা এটাকে বলা হচ্ছে, এই ঘটনাটাকে সেটাকে বলা হচ্ছে অ্যালোমেট্রি। আর যদি তুমি বলো একটা টিকটিকি, এটা টিকটিকি বলো, টিকটিকি ডিম ফুটে বেরোনোর পর আবার শোনা যাচ্ছে স্যার আবার শোনা যাচ্ছে না। সেটাই, as a young animal grows, its proportion may also change. Young children too change in proportion as they grow. Children are not sick. স্যার শোনা যাচ্ছে না। দাদা এখানে একটা বার স্যার আমরা কিছু স্যার টিকটিকির ওপর টিকটিকির ওপর থেকে কাজ। আচ্ছা দেখো দেখো কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলছি যে as a young animal grows, মানে যেটা হিউম্যানের ক্ষেত্রে বললাম সেটা শোনা গেল তো? অ্যালোমেট্রিটা শোনা গেল তো? আচ্ছা টিকটিকির এক্সাম্পল থেকে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে না। তো স্যার শোনা যাচ্ছে না। এটা কি ব্যাপার শোনা যাচ্ছে না কেন? কোনো তো নেটওয়ার্ক সমস্যা নেই। সবাই কি কেউ তুমি শুনতে পাচ্ছ না নাকি একজন দুজনের প্রবলেম হচ্ছে? স্যার সবাই শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে। কি ব্যাপার, আমি তো একদম মানে হেডফোন দিয়ে মাইক্রোফোন লাগিয়ে কথা বলছি, তাও শোনা যাচ্ছে না। তো ঠিক আছে, ডিস্টার্ব দিচ্ছে আপনার হয়তো। বলতে পারবো না, আমি তো ইউনিভার্সিটিতেই আছি, কাজ করছিলাম এখানে। যাই হোক, ইজ ইট অডিবল নাও? হুম হ্যাঁ স্যার। দেখো কি মনে হচ্ছে ফিগারটা দেখে, বলো তোমরাই বলো তো কি মনে হচ্ছে? স্যার ঠোঁটটা বেড়ে গেছে মানে টাইমের সাথে। যত অ্যাডাল্ট হচ্ছে একটা ইয়াং ছিল একদম উপরে, তার যে হেড ছিল, হেডের সাইজ যা ছিল তার থেকে দেখো বিগ যেটা বিগ পোর্শনটা অনেকটা বেড়ে গেছে যত বড় হচ্ছে। এই প্রপার্টিটাকে বলা হচ্ছে অ্যালোমেট্রি। ঠিক আছে, এই দেখো যেটা বললাম অ্যালোমেট্রি ইন কেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট। বুঝে গেল এটা, যেটা আমি বললাম অলরেডি কিন্তু। হ্যাঁ স্যার দেখো হেড রিজনটা একদম যখন ছোট, 1 বছর বয়স হয়নি, তখন দেখো হেড রিজনটা ডিসপ্রপোর্শনেট ছিল কম্পেয়ার টু ইটস আর্মস এন্ড লেগস। যত সময় এগিয়েছে তত কিন্তু আস্তে আস্তে বডিটা প্রপোর্শনেট এসছে। 25 ইয়ার্স এর ক্ষেত্রে বা 26 ইয়ার্স এর ক্ষেত্রে দেখো বডিটা একদম প্রপোর্শনেট সাইজে এসছে। আর আইসোমেট্রি যেটা বললাম, আইসোমেট্রি মিন্স হচ্ছে যখন in case of some animals the
Youngs are the miniature adults. Young animals are the replica of their father or mother. একদম রেপ্লিকা, মানে এদের কোনো ডিসপ্রপোর্শনেট বডি শেপ নেই। জন্মের সময় জাস্ট জন্মানোর পরও যে হেড ট্রাঙ্ক টেল রিজনের যা সাইজ ছিল সেই একই রেশিও মেনটেন করে সে বড় হয়েছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আইসোমেট্রি। দেখো, in case of this salamander, almost the same shape, একদম ছোটবেলায় ডিম ফুটে বেরোনোর সময় যা ছিল একদম অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু সেম শেপ। সেম শেপ মানে প্রপোর্শনটা দেখো, এটাকে বলা হচ্ছে আইসোমেট্রি। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনাচ্ছে। Okay. Now, another important part, that is form and functions in fluid environment. Forms and function in fluid environment. Fluid environment means in water. আচ্ছা, এই যে যেটা একটু আগে বললাম, in case of land animals, the gravity is the main factor, due to which the more resistance the gravity creates to the animal, and to maintain or to move through the against the gravity, the limbs and other modifications are there. But in case of aquatic animals, the medium is, the moving medium is water, jol, and water will not create that much of gravity than the land does. তাই তো? শোনা গেল কথাটা? হ্যাঁ স্যার, শোনা গেল। তার মানে জলে যে গ্র্যাভিটি ক্রিয়েট করবে, গ্র্যাভিটিটা জলে থাকার জন্য অ্যানিমালস যতটা ক্রিয়েট করবে ল্যান্ডে অনেক বেশি, কিন্তু অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে দ্যাট ইজ নোন অ্যাজ বুয়ান্সি। বুয়ান্সি মানে জলে ঝাঁপ দিলে বা জলে নামলে যারা সাঁতার কাটে তারা ফিল করবে, যে ফোর্সটা তাকে জলে ভাসিয়ে রাখতে সাহায্য করছে দ্যাট ইজ নোন অ্যাজ বুয়ান্সি। এবার যতই গ্র্যাভিটি কম হোক, জল তো একটা মিডিয়াম, সেই মিডিয়ামে ঠিকঠাক ভাবে মুভ করার জন্য যে মডিফিকেশন গুলো হবে তার মধ্যে একটা হচ্ছে স্ট্রিম লাইনিং। মেইনলি ফিশের ক্ষেত্রে বা অন্য যারা অ্যাকোয়াটিক ম্যামালস আছে তাদের ক্ষেত্রে দেখবে, যেমন ডলফিন, দে আর স্ট্রিম লাইনড, তাই তো? হোয়েলস হোক, ডলফিনস হোক বা ফিশ হোক, দে আর স্ট্রিম লাইন। স্ট্রিম লাইন মানে যেটা একটু আগে যেটা বললাম, যেমন হচ্ছে এয়ার ফয়েলের ক্ষেত্রে যেরকম এয়ার ফয়েলের শেপে যেমন সামনের দিকটা একটু স্ট্রিম লাইন থাকে, মানে কন্ট্যুর থাকে, মানে একটু কাটা থাকে, আস্তে আস্তে পিছনটা শেপটা এমন ভাবে হয় যে রেজিস্ট্যান্স কম হয়, এটাকে বলা হয় কন্ট্যুরিং বা মোর সায়েন্টিফিক্যালি ইট ইজ নোন অ্যাজ স্ট্রিম লাইনিং। ঠিক আছে? যেটা ফিশের শেপ, মাছের যে শেপ, ডলফিনের যে শেপ, হোয়েলসের যে শেপ, সেগুলো হচ্ছে স্ট্রিম লাইন। গট ইট? শোনা গেল? হ্যাঁ স্যার, শোনা। হ্যাঁ স্যার। The general body shapes of fast swimming fishes, যেমন shark, and supersonic aircraft are both streamlined. Supersonic aircraft মানে যেটা জানো তোমরা, আমি যাতে যেটা কেনা হচ্ছে লাস্ট, কি যেন নাম ভুলে গেলাম, they are streamlined. The shape improves the performance of both fishes and aircraft as they meet common physical demands while traveling through a medium that resists their passage. মানে যাতে ডিউরিং মুভিং ওয়াটার রেজিস্ট্যান্সটা যেন মিনিমাম থাকে। আচ্ছা, the second modification যেটা হয় during encountering the aquatic environment is the orientation in the three-dimensional body. Orientation in the three-dimensional space মানে জলের মধ্যে ঠিকঠাক ভাবে মুভ করার জন্য যে মানে মডিফিকেশন গুলো দরকার সেটা হচ্ছে fins. In case of fish, the fins is the must. এটা রাডারের কাজ করে, কোন কোন সময় রাডারের কাজ করে, কোন কোন সময় বডিটাকে ঠিকভাবে উঠতে সাহায্য করে। যেমন আমরা লাস্ট ফ্লাইং এন্ড গ্লাইডিং এ বলেছিলাম, বার্ডস এর ডিফারেন্ট বডি পার্টস ডিউরিং ল্যান্ডিং বা ডিউরিং মুভিং এর সময় ব্রেকিং, সোপিং, স্টল এগুলোতে হেল্প করেছিল। ঠিক সেরকম ইন কেস অফ ফিশ অর আদার অ্যাকোয়াটিক অ্যানিমালস, fins are the answer. ঠিক আছে? সেজন্য বলেছে দেখো, ইন ফিশেস these perturbations মানে এই ধরনের যে ডিস্টারবেন্স গুলো during movement in the aquatic medium, they are encountered by stabilizing fins appropriately positioned along the body.
ফিনস গুলো দেখো নির্দিষ্ট জায়গায় পজিশন থাকে, দুদিকে ল্যাটারাল ফিন, ল্যাটারাল ফিন আর উপরে ডর্সাল ফিন, নিচে ফিন। এবং দেখো এই ঠিকঠাক পজিশনে থাকার জন্য বডিটাকেও ডিফারেন্ট ডিফারেন্ট দিকে মুভ করতে পারে। যেমন নৌকায় দাঁড় দেখেছো তো? হ্যাঁ স্যার দেখেছি। নৌকায় দাঁড়টা শুধু কিন্তু মানে বওয়ার জন্য নয়। এবার ধরো নৌকাতে তুমি একটা পিছনে যেটা থাকে বড়, একদম নৌকার পিছনে যে বড় লাঠির মতো থাকে, যেটা মেইন যে মাঝি সে নিয়ে বসে থাকে, এবার ধরো তোমাকে নৌকাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। যে কাজটা ও করবে ঠিক সেইভাবে ফিনকালও কাজ করে। টেল ফিনটা ধরো সেইভাবে কাজ করে, বলটাকে এমন দিকে একটা মুভ করে দিল যেটা ঠিকভাবে একদম 90 ডিগ্রি বা 100 ডিগ্রি একদম অ্যাঙ্গেল পাট করে ঘুরে গেল। আর মুহূর্তে কোনো সামনে থেকে একটা প্রেডার আসছে, মুহূর্তে একবার কি বলবো 180 ডিগ্রি ঘুরে গেল। That is only possible due to the position of different fins in fish or other aquatic animals. এবার স্ট্রিমলাইনিং। স্ট্রিমলাইনিং জিনিসটা কি জিনিস, সেটা একটা এক্সাম্পল যেটা আমি একটু আগে বললাম। ধরো কোনো একটা রাউন্ড অবজেক্ট আছে, প্রথমটার ক্ষেত্রে ধরো কোনো একটা রাউন্ড অবজেক্ট আছে, বুঝা যাচ্ছে তো এটা? একদম। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো কোনো যদি মুভিং এয়ার বা কিছু এটার উপর দিয়ে চাপ, ধরো সেই রাউন্ড অবজেক্টটা জলের মধ্যে দিয়ে খুব ফোর্সে যাচ্ছে, প্রচন্ড স্পিডে যাচ্ছে, রাউন্ড বা ওভারশেপ কোনো একটা জিনিস যাচ্ছে, তাহলে কি হবে দেখো যে ওয়াটারটা যে উপর দিয়ে পাস করবে বা নিচ দিয়ে যে পাস করবে, হ্যাঁ কোনটা কেটে যাবে। ওকে, সরি ফর ইন্টারাপশন। দেখা যাচ্ছে আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। দেখো যেটা আমি বললাম, যদি কোনো একটা রাউন্ড অবজেক্ট যদি জলের মধ্যে দিয়ে যায়, ভেরি ফোর্সে যাচ্ছে, হাই স্পিডে যাচ্ছে, দেন হাউ দ্য ওয়াটার মলিকুল উপরের দিকে এবং নিচের দিকে স্রোত দিয়ে যাবে। যখন পিছন দিকে যাবে, দে আর ব্রোকেন ডাউন টু ফর্ম এ টার্বুলেন্স। যেটা সেম জিনিস যেটা হয়েছিল ইন কেস অফ বার্ডস এয়ার ক্ষেত্রে, আমরা যেমন একদিন বলেছিলাম, যত অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা বাড়াবে তত আস্তে আস্তে পিছনের দিকে স্মুথলি, বা ভিডিওগুলো হয়তো দেখেছো, যত এয়ারগুলো অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা বাড়াবে আস্তে আস্তে, এয়ারটা যত বুদ্ধি পাস করবে ন্যারো হতে থাকবে এবং পিছন দিকে গিয়ে সেটা কিন্তু স্মুথলি চলে যাবে না, ভেঙে যাবে। ওটাকে বলা হতো এডিস ইন কেস অফ বার্ডস এয়ারে যেটা হয়। এটা হচ্ছে একটা ভর্টেক্স লাইক একটা স্ট্রাকচার তৈরি হয়, যার জন্য কিন্তু সে খুব স্পিডে কম্পারেটিভ টু দ্য স্ট্রিমলাইন অ্যানিমাল, মানে দেখো নিচের যে ফিগারটা দেখছো নাম্বার বি তে, সেটা যত না স্মুথলি যেতে পারবে ইন কেস অফ দ্য রাউন্ড অবজেক্ট, দ্যাট উইল নট মুভ দ্যাট র্যাপিডলি। বুঝা গেল ছবিটা দেখে? এবার দেখো কেস অফ সেকেন্ড ফিগার নাম্বার বি তে যেটা আছে, ইন কেস অফ দ্যাট, in both from the dorsal and ventral surface, the water molecule move very smoothly and it will not break, and that is why streamline modification are very much necessary. Hello? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার হচ্ছে নেক্সট হচ্ছে
common function is terrestrial environment. এবার terrestrial environment already যেটা বললাম, and it is mainly main the opponent is there is a gravity regression তোমাদের এখানে কাজ করতে হচ্ছে. So in case of as a gravity is the main problem, the main এখানে modificationটা করতে হবে, that is the legs and vertebral column. They are the major factors. On limbs, your both the limbs in case of মানে যারা টেট্রা মানে মেইনলি যারা টেট্রাপড তাদের ক্ষেত্রে দুটো পা, সামনের পা পেছনের পা, চারটে পা, and the vertebral column they will have to work very efficiently. So এটা বলেছে দেখো the pair of legs function as a abutments. Abutment মানে থামের মতো কাজ করবে, that support the body between them. The vertical columns serve as a bridge between the support post, the legs, and suspend the body from it. আমরা ভার্টিক্যাল কলামটা ব্রিজের মতন কাজ করবে, টোটাল ক্যারিং বডি ওয়েটটাকে ও ট্রান্সফার করবে লেগের মধ্যে দিয়ে নখকে। দেখো এরকম হয় দেখতে। ফিশের ক্ষেত্রে দেখো বলা হচ্ছিল যে অ্যারোটা দেখা যাচ্ছে, ইন ফিশেস দ্য সারাউন্ডিং ওয়াটার অ্যারো যেগুলো হচ্ছে দ্যাট সাপোর্টস এন্ড হোল্ডস দ্য ওয়েট অফ দ্য বডি, সেগুলো বডির বিভিন্ন পার্টগুলো ওয়েটটাকে ক্যারি করছে, বিকজ দে আর স্ট্রিমলাইন অ্যান্ড ইন কেস অফ ওয়াটার সব দিক দিয়ে ফোর্সটা আসছে। But in case of land animal, main resistance to the land, and that is from the land, and that is why in case of dinosaur and the bipedal, most of the dinosaur are the bipedal later stages. দেখো mainly abutment মানে যেটা থামের মতো কাজ করছে হচ্ছে পা দুটো, and the vertebral column will act as a bridge. Vertebral columnটা main weightটাকে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছে through the legs. ঠিক আছে, এই অবধি থাক। আরো অনেক কিছু হয়, এগুলো অ্যানালজি ব্রিজ, ইভেন ব্রিজের মতো কম্পেয়ার করে দেখানো হয় ভার্টিক্যাল কলাম একটা ব্রিজের মতো। যেমন আমি তোমাদের যেটা পরীক্ষা দরকারও নেই সেটা আমি বলছিলাম অনেকটা বেশি হয়ে যাবে। যেমন ধরো একটা ব্রিজ দেখেছো, কলকাতা হাওড়া ব্রিজ, অনেকগুলো ব্রিজগুলো দেখেছো, দেখবে হাওড়া ব্রিজে কোনো কিন্তু মাঝখানে কোনো কিছু নেই, কোনো থাম বা কোনো কিছু নেই, তাহলে ওয়েটটা কিভাবে ক্যারি হচ্ছে? বা সেকেন্ড হুগলি ব্রিজ যেটা বিদ্যাসাগর সেতু, সেখানে দেখবে কোনো কিন্তু মানে ওয়েট বিয়ারিং এবং থাম বা পায়ার বলে কিছু নেই, তাহলে ওয়েটটা কিভাবে ক্যারি হচ্ছে? ওয়েটটা ক্যারি হচ্ছে ঠিক সেইভাবেই যেভাবে একটা বাঘ বা সিংহের মধ্যে ক্যারি হয়। দুদিকে দুটো বড় পায়ার্স আছে, কি মনে হয় চিন্তা করো, মানে হাওড়া ব্রিজ বা সেকেন্ড হুগলি ব্রিজ দুটো এন্ডে দুটো মোটা মোটা থাম আছে, তাই তো? দুটো এন্ডে নদীর দুই পারে, ওকে? মাঝখানে আছে হচ্ছে ভার্টিক্যাল কলাম, যেটা ব্রিজটা যেখান থেকে তুমি হেঁটে যাচ্ছ বা গাড়ি চালিয়ে যাচ্ছ। শোনা যাচ্ছে তোমার কথাটা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আর ঠিক যে দেখবে যে সাসপেনশন কেবল গুলো আছে ব্রিজের মধ্যে দেখতে সুন্দর, সেই রডের মতন চলে যাচ্ছে না, রড গুলো উপর দিকে আটকে যাচ্ছে বা ব্রিজটা যেভাবে ডিজাইন করা হয়েছে, আর সাইড দিয়ে যে রড গুলো থাকে উপরে উঠে যাচ্ছে, সেই রড গুলোর কাজ করছে হচ্ছে ইন কেস অফ অ্যানিমাল আমাদের রিবস, মানে স্পাইনাল কলাম এন্ড রিবস, রিব গুলো, রিব কেজটা টোটাল ওয়েটটাকে ও ক্যারি করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে হচ্ছে দুটো পায়াস বা থামের মধ্যে দিয়ে নিচে, বলে এগুলোকে হচ্ছে সাসপেনশন ব্রিজ। আর যে রাস্তাটার মধ্যে দিয়ে তুমি হেঁটে যাচ্ছ দ্যাট উইল অ্যাক্ট, মানে ইন কেস অফ অ্যানিমাল তোমার যে মাসেলগুলো, পেটের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো সেই কাজটা করছে। যেমন বেহালা যখন বাজানো হয়, বেহালায় যে দেখবে যে বো আর অ্যারোটা, যে বোটা ইউজ হয় সেটা দেখেছো, যে তারটা দিয়ে যে কর্ডটা দিয়ে বাজানো হয় বেহালাটা, সেই বোটা, সেটার কম্পারিজন করো তুমি হচ্ছে অ্যাবডোমেন মাসেল গুলো দিয়ে। এবার তুমি ধরো আর্চ করলে, মানে অনেকে করে না ছোটবেলায় আসনগুলো করে না, যে ধরো চক্রাসন বলে বা বিভিন্ন রকম বডি মুভমেন্ট পিছন দিকে বেঁকে গেল, why is it possible? Why is it possible? কি কেন এটা পসিবল হচ্ছে? এটা কারণ তুমি জানো যে মেরুদণ্ড বা যেটা আমাদের স্পাইনাল কলাম, দ্যাট ইজ রিজিড স্ট্রাকচার, বোনি স্ট্রাকচার, তাহলে এটা এতটা কি করে বেঁকে যাওয়া সম্ভব হলো? ইট ইজ অনলি ডিউ টু দ্য স্ট্রং অ্যাটাচমেন্ট অফ দিস অ্যাবডোমিনাল মাসেলস, এন্ড ডিউ টু দিস অ্যাবডোমিনাল মাসেলস যত সেটাকে ভালো রাখতে পারবে তোমার ফ্লেক্সিবিলিটি তো তত ভালো থাকবে। ঠিক সেরকম মানে একটা ব্রিজও সেইভাবে, ব্রিজে যেখান থেকে তুমি হেঁটে যাচ্ছ সেটা সেইভাবে কাজ করবে, আর অ্যানিমেলসের ক্ষেত্রে ওই পেটের যে অ্যাবডোমিনাল মাসেলগুলো ঠিক একইভাবে কাজ করবে। তো যাই হোক
এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যানালজি অফ ভার্টিব্রাল কলাম অ্যান্ড অ্যানিমালস বডি উইথ দ্যাট অফ ব্রিজ। এটা আরো কঠিন জিনিস, এটা আপনার দরকার জানলাম না, এটা জাস্ট বলে দিলাম যে কোনো জিনিস জেনে রাখো। আপাতত তাহলে এটি থাকলো। স্যার স্যার শোনা যাচ্ছে না। গো, শোনা যাচ্ছে? শোনা গেল সেদিকে কথা হলো? না না স্যার স্যার না স্যার। কোনো কিছু নেই। স্যার এই বীজ সম্বন্ধে বললেন না, আমি ওটা কি তারপর তো আর শুনতে পেলাম না। ও তাহলে ঠিক আছে, ওগুলো বুঝে যাচ্ছে না। আমি বললাম ওইগুলো যেহেতু তোমরা আউট অফ স্কোপ, সেই জন্য ওগুলো নাই। এই ছবিটা আপনি দেখতে পারবে তো লাস্টে? হ্যাঁ স্যার ঠিক আছে, এই অবধি থাক। এত নেটওয়ার্ক খারাপ, এতবার রিপিট করতে ইচ্ছা হয় না তোমাদের দিলে। সাথে কালকে নিয়ে নেবো ওই বায়োস্ট্যাটিস্টিক্স কি টেস্ট করবো, হ্যাঁ তাহলে করতে কমপ্লিট হবে। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি।